সমাপ্তির প্রণয় তৃতীয় পর্ব। বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন। ছোট বড় সবার মনেই আজ খুশির জোয়ার। খুশির ভাটা পড়েছে কেবল বাড়ির মেজগিন্নি সায়রার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যেন একই বাড়িতে অপরিচিত জন। এ দূরত্ব একদিনে তৈরি হয়নি, বছরের পর বছর অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগম হাতে একটা ফটো বুক, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটা সদস্যের ছবি। পাটা উল্টাতে উল্টাতে চোখ আটকায় একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকিয়ে থাকে ছবিটার দিকে। কড়া নাড়ে অতীতের দরজায়। এই তো সেই দিন সায়রা খবর অনুভব করতে পারল তার মাঝে নতুন এক সত্তার উপস্থিত। কেটে যায় 9 মাস। কোল জুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হাসে খেলে কেটে যায় 4টে মাস। এর মধ্যে আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকেই ধীরে ধীরে তার রাজকন্যা মিসকাতের অর্থাৎ সিরাতের প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না রাত জাগা তার কাছে বিরক্তিকর কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায় যে তার অতটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুবার ভাবে না। প্রেগনেন্সির সময় যত বাড়তে থাকে সিরাতও বড় হতে থাকে, হাত পা ছুঁড়তে শেখে। তখন মাঝে মাঝে সায়রা বেগমের পেটে লাথি বসিয়ে দিত, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফ্লোরে রেখে দিয়ে ঘুমিয়ে থাকে। কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ টের পায় না সে কান্নার আওয়াজের। সন্ধ্যায় যখন বড় যা রুবিনা দরজায় বারবার কড়া নাড়ে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভেতরের দৃশ্য দেখে আঁতকে ওঠে। সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে চড় বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। রুবিনা, তুই কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এইভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুইয়ে রেখেছিস? সায়রা ছলছল চোখে বলে। ও কাঁদে কেন? একটুও শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। রুবিনা, ও খিদেতে কেঁদেছে, খাওয়ালেই তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আবার পেটে একটা ধরে বসে আছো। ধরো খাওয়াও ওকে, খাইয়ে দাও, আমি নিয়ে চলে যাব। সায়রা, নিয়ে যাও তুমি, সারাদিন এত খিদে লাগে ওর, রাখবো না আমার কাছে, নিয়ে যাও ওকে। রুবিনা, ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাব বললাম তো। সেদিন সায়রাকে জোরাজুরি করেও সে খাওয়ালো না। এরপর থেকেই সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েকে বুকে জড়িয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকে একটু একটু করে ফর্মুলা মিল্ক খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের লোকজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সারার জন্ম হয়। এবার সায়রা দিন কাটে ছোট মেয়ে সারাকে নিয়ে, আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এইভাবে 8টা বছর কাটে। রুবিনার হঠাৎ মৃত্যুতে আবারও সব এলোমেলো হয়ে যায়। সিরাত আবারও একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদম পর হয়ে গেছে। এরপর আতিয়া এলো, মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পরই রয়ে গেল। বর্তমান দরজার ক্রমশ করাঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খয়েরি বেনারসি, কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। সায়রা, কিছু বলবি? সিরাত, আসলে আম্মু, এই শাড়িটা একটু পরিয়ে দেবে? সবাই যার যার কাজে ব্যস্ত। ছোট মায়ের পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তো তোমার কাছে পাঠিয়েছে, দিবে পরিয়ে? সায়রা, ভেতরে এসো। সিরাত শাড়ি নিয়ে ভেতরে ঢোকে। সায়রা বেগম রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগোছে অ্যালবামটা সরিয়ে রাখে তোশকের নিচে। সিরাতকে বলে, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায় আনুষাঙ্গিক জিনিসগুলো নিয়ে। সায়রা আজ মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্ত আসছে না। আজ পূর্বের ন্যায় সে মা মা অনুভব হচ্ছে। সিরাত
বেরিয়ে আসে গায়ে ওড়না পেঁচিয়ে, কোনো মতে টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আর চোখে বারে বারে তাকায় সায়রা বেগমের দিকে। সায়রা, শরীরে তো হাড্ডি ছাড়া কিছুই নেই, ব্লাউজটা পরেছ তাও কি ঢিলা, একটু দু সাইড থেকে সেলাই দিয়ে নিলেও তো পারতে। সিরাত, আসলে তখন তো বুঝিনি, দর্জি তাড়াহুড়ো করে বানিয়েছে, কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে, পরেও দেখা হয়নি তখন, এখন তো চাপাবারও সময় নেই। সায়রা, কোনো কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নিয়েও এত হেলাফেলা। শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। কোমর সমান চুলগুলো একটা কাঁটার সাহায্যে আটকে রাখা সাজসজ্জাহীন ফর্সা শরীরে শাড়িটা যেন ফুটে উঠেছে। মনে মনে মাশাআল্লাহ বলতেও ভুল করে না। সায়রা, আয়নায় দেখো ঠিকঠাক আছে কিনা। সিরাত আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে। নিজের এই নতুন রূপ দেখে নিজেই চমকে যায়। সে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণ পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় বেআক্কেল, যার আজ বিয়ে সে নাকি বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে ছুট লাগায় নিজের ঘরের দিকে। এখনও তার সাজসজ্জা করা বাকি, সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতেই কারোর মুখোমুখি হয়। সে আর কেউ না, তারই হবু বর রওনাফ শিকদার। এক বাড়িতে বিয়ে হলে এই সমস্যা, আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে, মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধহয় রওনাফ শিকদারের মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন। সে তো রওনাফ শিকদার, নিজের অনুভূতিতে লাগাম টানতে জানে সে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সিরাতের উদ্দেশ্যে বলে, এভাবে বাড়ির মধ্যে ঘুরঘুর করছো কেন? কোথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে, কিন্তু এখানে তো দেখছি বউ স্বয়ং ঘুরে ঘুরে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে মাথা নিচু করে বলে, সিরাত, আমি আম্মুর কাছে শাড়ি পরতে গিয়েছিলাম, জানতাম নাকি এভাবে সামনে পড়ে যাব। রওনাফ, সোজা ঘরে যাবে, এই নিচু মাথা যেন বাসর ঘরে ঘোমটা তোলার আগে আর উঁচু না হয়। আর একটা কথা, এই রূপে যেন আর কেউ না দেখে, বলে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এখানে বেশি সময় থাকা মানেই বিপদ। সন্ধ্যা তখন 7টা। বাড়ির মেয়েরা তখন বউ সাজাতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে। বাড়ির বড়রা তাড়া দিচ্ছে। জোহরের পর কাবিনের কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা রাত 9টায় ঠিক করা হয়েছে। রওনক নিজের রুমে বসে তৈরি হচ্ছে। সাধারণ একটা সাদা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। এই তো আর কিছু সময় পর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে, মুছে যাবে আগের একটা মানুষের অস্তিত্ব। ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয়। আয়নার সামনে যেয়ে নিজেকে একবার দেখে নেয়। কিছুটা সময় পর পর আর তাকে শুধু নাহিলের বাবা নয়, অন্য একজনের স্বামী হয়ে যাবে। আর তো কিছু সময় পর নওয়াব শিকদারের সব কিছু বদলে যাবে। সারা, আপুরে, এই প্রথম তোকে এত সুন্দর লাগছে রে, আমি পাগল হয়ে যাচ্ছি। মিথিলা, না জানি অন্য কারোর কি হয়। হায়। সিরাত, চুপ করবা তোমরা, মুখ খুললেই যত দুনিয়ার বাজে কথা। ইলা, বুঝিও না ভাবি, আসলে বান্ধবী আমার একটু আধটু লজ্জা টজ্জা পাচ্ছে, তাই না বান্ধবী? সিরাত, সরবি চোখের সামনে দিয়ে তুই। হাসি মজার মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানের তৈরি স্টেজের কাছে। আরাফাত শিকদার মন ভরে দেখেন মেয়েকে। কতটুকু মেয়ে তার, আজ নাকি তার বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সিরাতকে পরানো হয়েছে খয়েরি ও গোল্ডেন মিশ্রণে একটা বেনারসি, যা সাধারণত বাঙালি মেয়েরা বিয়েতে পরে। সাথে হালকা কিছু গয়না, চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গুজে দেওয়া হয়েছে। সাথে আছে লাল দোপাট্টা। রওনক সে ইতিমধ্যে স্টেজে উপস্থিত। তার পাশেই তার ছেলে নাহিল।
আজ যেন এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চাইছে না। নাহিল সিরাতকে দেখে বলে ওঠে, ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিশু ফুপিকে, একদম বউ বউ। পাশে থাকা রায়হান বলে, আরে বেটা, ওটা একটু পর তোর মা হয়ে যাবে, ফুপি ফুপি না করে মা বলা শুরু কর। রাওনব বিরক্ত হয় তার কথায়। কি ধরনের কথা বলছিস রায়হান, ও একটা বাচ্চা। রায়হান, রাখ তোর বাচ্চা, বউ দেখে একদম হার্ট অ্যাটাক করা সুন্দরী। মাশরাফি, ছি রায়ান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করবেন? ভাবিকে বলতে হয় দেখছি। রায়হান, এই ছোট ভাই, তুমি উল্টো মিনিং বের করছো কেন? আমি তো মজা করে বলেছি, ওর কপাল দেখলে আমার হিংসা হচ্ছে, বুঝো না? তাদের কথা শুনে রাওনাফ তাকায় সেই দিকে। সত্যি আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। দম বন্ধ করা মতো সুন্দর, লাল শাড়িতে মুখের ওপর এক হাত ঘোমটা দেওয়া এগিয়ে আসছে তার নববধূ। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, সব সময় কি মেয়েটাকে এমন লাগে? ভেতরে থেকে কেবল একটা উত্তরই আসে, কই কখনো তো সেভাবে খেয়াল করে দেখা হয়নি তার। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার ওপারে। দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী। রাওনাফের পাশে আজমল শিকদার, নাহিল, ইশতিয়াক, রায়হান। সিরাতের পাশে আরাফাত শিকদার, রামিম, আতিয়া, মিথিলা। তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে সায়রা বেগম। ইশতিয়াক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কার্যক্রম শুরু করে। প্রথমে কনের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি আজমল শিকদারের পুত্র রওনক শিকদারকে 5,30,000 টাকা মেহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সিরাত খানিক সময় নেয়, তার পৃথিবী দুলে ওঠে, যেন চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়, দূরে থাকা সায়রা দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন না বোঝার ভান করে থাকেন। তার মা আজও সেই পরের মতোই আচরণ করল। আতিয়া বেগম এগিয়ে এসে চেপে ধরে অপর হাত, চোখের ইশারায় আশ্বস্ত করেন। কাজী আবারও বলে, রাজি থাকলে বলুন কবুল। সিরাত এবার সময় ব্যয় না করেই বলে, আলহামদুলিল্লাহ, কবুল। আতিয়া, 3 বার বলতে হয় মা। সিরাত মাথা নেড়ে আরও 2 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। বলে চোখ বুজে নেয়, চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কাজী এগিয়ে যায় বরের কাছে, তাকে উদ্দেশ্য করে বলে, আজমল শিকদার পুত্র রওনক শিকদার, আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিশকাত শিকদারকে 5,30,000 টাকার মেহরানা ধার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। রওনক একবার তার বাবার দিকে তাকায়। আজমল শিকদার তার ঘাড় শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। এরপর একবার ছেলের দিকে তাকায়। ছেলে উচ্ছ্বসিত মুখ দেখে আর সময় ব্যয় না করে 3 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। সবাই উচ্চস্বরে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর কাজী ঘোষণা দেন, সাক্ষী সামনে রেখে বর ও কনে উভয়ের সম্মতি প্রদান করেছেন। আমি শরীয়ত অনুযায়ী রওনক শিকদার ও মিশকাত শিকদার এর নিকাহ সম্পন্ন ঘোষণা করলাম। 2 লাইনের এই কথাটুকু যেন রওনকের কানে বারবার বেজে চলছে। চারপাশে হই হুল্লোড়, কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তারপরে সব অন্ধকার। বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আপন মানুষগুলো, চোখে কৌতূহল, দুশ্চিন্তার। নাহিল সে বাবার পাশ ঘেঁষে বসে আছে, কতক্ষণ পর পর মাথায় মুখে হাত বোলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথার কাছে বসে চিন্তিত মুখে বার কয়েক পানি ছিটা দিতে একটু একটু করে চোখ খোলে রওনক। প্রথমেই চোখ পড়ে পাশে থাকা বাবার দিকে। আজমল শিকদারের চিন্তিত মুখ দেখে চোখের ইশারায় আশ্বস্ত করে সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়, ছেলের চোখে ভর্তি জল।
হয়তো কেঁদেছে চুপসারে। ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুকে চেপে বলে, বাবা ঠিক হয়ে গেছে তো? কী অবস্থা করেছো চোখ মুখে? মেয়েদের মতো কথায় কথায় চোখে পানি এসে যায়। নাহিল: আমার চিন্তা হচ্ছিল তো তোমাকে নিয়ে। রওনক: তাই বলে কেঁদে কেটে ভাসিয়ে দেবে? ইশতিয়াক: কী হয়েছিল রে তোর? বিয়ে করতে না করতেই জ্ঞান হারালি। সকলকে চিন্তায় ফেলে দিয়েছিলিস একদম। রওনক: কয়েকদিন খাওয়া দাওয়ার অনিয়ম হওয়ায় এমন হয়েছে, এত চিন্তার কিছু নেই। আজমল শিকদার: এত বড় ছেলে, তার উপর তুমি একজন ডাক্তার হয়েও নিজের শরীরের দিকে এত অমনোযোগী কেন? এখনও কি বকে মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? একটা বাচ্চার বাপ হয়েও এমন খামখেয়ালিপনা করলে চলবে? রাবেয়া: ভাইয়া দুপুর থেকে তো কিছুই খাইনি, খাবার আনবো তোমার জন্য? রওনক: এখন না, একটু পরে খাবো। ইশতিয়াক: পরে কখন খাবে? রাত 11টা, এখনো পরে। রাবেয়া: খাবার আন, কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে চায়। খাবার নিয়ে আসলে ইশতিয়াকের কথা মতো রাবেয়া নিজে হাতে ভাইকে খাইয়ে দেয়। আতিয়া ইশতিয়াকের কানে কিছু বলে। ইশতিয়াক রুমের এক কোণে রাখা সোফার দিকে তাকায়। সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনক শিকদারের নববধূ সিরাত। ইশতিয়াক: আচ্ছা, রাত অনেক হয়েছে, সবাই এবার যে যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইশতিয়াকের কথা মতো সবাই একে একে রুম ত্যাগ করে। যাওয়ার সময় মিথিলা সিরাতের কানে কানে কিছু বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি হেসে নাহিলকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের দুই মাথায় দুজন, বিছানায় শুয়ে আছে রওনক আর দূরে সোফায় বসে আছে সিরাত। রওনক ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রওনককে তার দিকে তাকাতে দেখে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনক, ভাবে বিয়ের আসরে কথা যখন বলা হলো, তাদের নিখা সম্পন্ন হয়েছে, তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত অতীত। এক নারীর উচ্ছ্বসিত হাসি, একটা বাচ্চার কান্না, এরপর সেই বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, এরপরই নববিবাহিত স্ত্রীর মুখখানা। তারপরেই চারিদিকে নেমে আসে ঘোর অন্ধকার, আর জ্ঞান ফিরতেই চোখের সামনে ভেসে ওঠে বর্তমান চিত্র, আপন মানুষগুলো। রওনককে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে সিরাত আরও একটু ঢেকে ঢুকে বসে। রওনক ইশারায় তাকে কাছে ডাকে। সে বাধ্য স্ত্রীর ন্যায় এগিয়ে যায় স্বামীর নিকট। রওনক তার পাশে বিছানায় বসতে বলে। সিরাত একটু দোনামোনা করে বসে বিছানার এক কোণে। রওনক তার উদ্দেশ্যে বলে, ঘুমটা তুলেছ কেন? সিরাত: কি করব, আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, তারপর এত তাড়াহুড়োতে ঘুমটা থাকে আর? রওনক: বিয়ে হতে না হতেই স্বামীর কথার অবাধ্য হচ্ছ, পরে তাহলে কি করবা তা আল্লাহই জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেই অবাধ্য হইনি, তখন পরিস্থিতি এমন ছিল। রওনক: যাও, আবার ঘুমটা দিয়ে এসে বসো। সিরাত: আবার? এখন আবার কেন? কাচুমাচু ভঙ্গিতে বলে সে। রওনক: একটা কথা দুবার বলাটা আমার পছন্দ না মিশকাত, যা বলেছি তাই করো। আজ অনেক বছর পর রওনক তার সামনে তার নাম ধরে ডেকেছে, তাও এমন নাম যে নামে পরিবারের কেউ ডাকে না। সে যখন ছোট ছিল, তারা এক বাড়িতেই ছিল, তখন তাকে এই নামে ডাকত রওনক। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। তারপর ভালোবেসে বিয়ে করলো নাহিলের মাকে। বাড়িতে এই নিয়ে ঝামেলা হলো। বড় মা বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রওনকের বয়স ছিল খুবই কম। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকতে শুরু করে। বছর ঘুরতেই নাহিলের জন্ম হয়। বাড়িতে নাতির মুখ দেখে অল্প স্বল্প মেনে নিলেও এরপর আর 2-4 দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের বড়ই দুঃখ। একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরও বেড়ে যায়। এরপর নাহিলের মায়ের সাথে ডিভোর্স হলে সে আরও দূরে চলে যায়। তার ছেলেকে নিয়ে তৈরি করে নেয় আলাদা এক পৃথিবী, যেখানে কারোর প্রবেশই ছিল নিষেধ। সিরাত সোফার ওপর
পড়ে থাকা ঘোমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে, এক কোণে মাথা নিচু করে বসে। এবার রওনাফ উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে, দু হাতে আলতো করে ঘোমটা তোলে, দুই হাতের মাঝে মুখটা তোলে, নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রুক্ষ অধর যুগল ছোঁয়ায় তার কপালে, আবেশে সিরাত চোখ বুজে নেয়, তার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। অধরের স্পর্শে স্থায়িত্ব থাকে প্রায় 30 সেকেন্ড, এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছু সময়ের নীরবতা। নীরবতা ভেঙে বলে, আমার ও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগতম। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে, আর তা নিশ্চিত করব আমি। দোয়ায় রাখবে যেন আমি তোমাকে আর নাহিলকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি, কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুঁতে না পারে। সিরাত, আপনি সব অপূর্ণতা ঘোচাতে পারলেও একটা অপূর্ণতা কখনোই ঘোচাতে পারবেন না। রওনাফ, সেটা আল্লাহ প্রদত্ত, আমি সাধারণ মানুষ হয়ে তার দেওয়া অপূর্ণতা কখনোই ঘোচাতে পারবো না। যদি আল্লাহ কখনো চান তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দেব তোমাদের। সিরাত কিছুই বলে না, আবারও নীরবতা তাদের মাঝে। রওনাফ বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়, সেখান থেকে একটা প্যাকেট বের করে এনে সিরাতের হাতে দেয়। সিরাত, কি এতে? রওনাফ, খুলে দেখো। সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভেতরে একটা সবুজের ওপর পিতল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, দুটা গয়নার বাক্স, একটা বড় একটা ছোট। রওনাফ বড় বাক্সটা হাতে নেয়, সেটা খুলে সিরাতের সামনে ধরে। রওনাফ, এই গয়নাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সায় জানায়। এরপর রওনাফ ছোট বাক্সটা খোলে, তার ভেতরে একটা আংটি, সে আংটিটা বের করে। রওনাফ, হাত বাড়াও। সিরাত বাধ্য মেয়ের ন্যায় হাতটা এগিয়ে দেয়। রওনাফ আলতো হাতে সেটা তার হাতে পরিয়ে দেয়, এবার তার পাশে এসে বসে। রওনাফ, এবার কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। সিরাত, আচ্ছা বলুন। রওনাফ, আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়, সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগেও যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরেও থাকবে। আমাদের বয়সের পার্থক্যটাও অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলেও আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে, একজন বিবাহিত বাচ্চা সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিভাষে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামীর সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাহিল, ওর চোখে এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরে ও কখনো ওর মায়ের কাছে যাওয়ার তো দূরের কথা, তার জন্য এক ফোঁটাও চোখের পানি আসেনি, কারণ সে কখনো তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়াও তার বাবা। তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুভব হয়। এমন পরিস্থিতি কখনো তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও, তার মায়ের দরকার নেই, সে মা ছাড়াই থাকতে শিখে গেছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও, যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসেবে পাই। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। সিরাত, জি, নাহিল আমার আপনজন, আমার পরিবারেরই সন্তান, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার দিক থেকে কোনো কমতি আমি রাখবো না। রওনাফ, এবার আসি নিজের দিকটা ক্লিয়ার করি। আমাদের বিয়েটা যেমন জটিল, সম্পর্কটাও জটিল। স্বাভাবিক হতে সময় লাগবে, কখন হবে কি না জানি না। তবে আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে একজন স্বামীর সকল দায়িত্ব পালন করব। এমন ভাঙাচোরা বিয়ে হয়েছে বলে তোমাকে কখনো তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। আমার ওপর শতভাগ অধিকার তোমার আছে, যা মুখে বলে পাবে না তা আদায় করে নেবে। আমি সেই সম্পূর্ণ অধিকার আজ তোমাকে দিলাম। যদি আমার দিক থেকে কখনো ভুল হয়, কোনো কমতি থাকে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, ভুলগুলো বুঝিয়ে দেবে। বয়সের দোহাই দিয়ে কখনো ভুলকে রেহাই দেবে না। আমি মানুষ, ভুল আমার হবে স্বাভাবিক। তবে কখনো
মতের মিল না হলে বা কোনো বিষয়ে আমার প্রতি সন্দেহ তৈরি হলে তা নিয়ে ঝগড়া না করে যাচাই বাছাই করে নেবে, কেননা সন্দেহ খুব খারাপ জিনিস। কখনো আমার এবং তোমার মাঝে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ দেবে না। তাদের কথা কখনো এক বাক্যে বিশ্বাস করবে না। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে একজন তৃতীয় ব্যক্তি আর সন্দেহ যথেষ্ট। আশা করি আমার প্রতিটা কথা তুমি বুঝতে পারছো। আজ এই পর্যন্ত থাক, এবার তোমার কিছু বলার থাকলে বলতে পারো। সিরাত, আমি কি এই বাড়িতে থাকবো? রওনক, কেন, আমি কি এখানে থাকি? সিরাত, না। রওনক, তাহলে তুমি আমার বউ হয়ে এখানে কেন থাকবে? তোমার সংসার যেখানে, তুমি সেখানেই থাকবে। সিরাত, কিন্তু সামনে তো পরীক্ষা। রওনক, সে চাইলে তুমি পরীক্ষা পর্যন্ত থাকতে পারো, পরীক্ষার পর ঢাকায় যেতে হবে। সিরাত, আচ্ছা। রওনক, থাকবে নাকি যাবে? সিরাত, একটু ভেবে দেখি। রওনক, ভাবো তুমি, 2 দিন আছি এখনো, ভেবে আমাকে জানাও। রওনক, আচ্ছা যাও, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সিরাত, কোথায় ঘুমাবো? একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলে। রওনক, তুমি কি কোনোভাবে বাংলা সিনেমার রিক্রিয়েট করতে চাইছো? সে ভাবনা ভুলে মনেও এনো না। বিছানা আছে, তোমার স্বামীর একটা ফাঁকা বুক আছে, এবার তুমি চুজ করো কোথায় ঘুমাবে। রওনকের কথায় সে লজ্জা পেয়ে যায়, ধীরে ধীরে সরে আসে তার পাশ থেকে, এরপর বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। রওনক উঠে লাইট অফ করতে সিরাত লাফ দিয়ে উঠে বসে। সিরাত, লাইট বন্ধ করছেন কেন? রওনক, মাথায় যত বদ চিন্তা এসেছে সব ঝেড়ে ফেলে দিয়ে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। দেরি করে উঠলে যা হয়নি তা সবাই তা ভেবে লজ্জাটা তোমাকেই দেবে। সিরাত লজ্জায় লাল হয়ে যায়, গাল দুটো যেন গরম হয়ে উঠছে। সে চুপ করে আবারও শুয়ে পড়ে। রওনক গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার যে তোমার সাহায্যের ভীষণ প্রয়োজন খোদা, আমি যে বড়ই দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। ডুব দেয় অতীতে। ঢাকা থেকে রাজশাহী আসার আগের দিন রাতের কথা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ভেসে আসে তার মেজো চাচি সাইরা বেগমের গলা। আসসালামু আলাইকুম। রওনক, ওয়ালাইকুম আসসালাম চাচি, কেমন আছেন? হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? সাইরা, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। তুমি কি ব্যস্ত? রওনক, না, ফ্রি আছি, আপনি বলুন। সাইরা, কথাগুলো সিরাতকে নিয়ে। সাইরার মুখে সিরাতের নাম শুনে সে একটু নড়ে চড়ে বসে। রওনক, বলুন চাচি। সাইরা, তুমি বিয়ের পরই ওকে নিয়ে ঢাকায় চলে যাবে। রওনক, কিন্তু চাচি, ওর তো সামনে পরীক্ষা। সাইরা, তবুও নিয়ে যাবে। এখানে থেকে তেমন পড়াশোনা ক্লাসে যায় না, ওখানে থাকলে তুমি দেখে শুনে রাখতে পারবে। রওনক, তা বুঝলাম, কিন্তু ও যদি যেতে না চায়? সাইরা, তুমি জোর করে নিয়ে যাবে, কারণ আমি চাই না ও আমার সামনে থাকুক। ও থাকলে আমার অপরাধ বোধ তীব্র হয়। তুমি জানো আমি মানসিকভাবে অসুস্থ, যাকে বলে পাগল। এই ঠিক তো, এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলি, তাই সবসময় দূরত্ব বজায় রেখে চলি, যেন কষ্ট কম পায়। তাই ও যত দূরে থাকবে আমার থেকে ততই ভালো থাকবে। ওকে আমি ছোট থেকে অবহেলাই করেছি, রাগ ক্ষোভ সব ওর উপরেই দেখিয়েছি। বাড়ির অন্যদের সাথে রাগারাগি করলে তারা যতটা কষ্ট না পায় তার থেকে মেয়েটা বেশি কষ্ট পায়। তাই আমি চাই না ও আমার থেকে কষ্ট পাক। তাই তো আমি ওকে দ্রুত বিয়ে দিয়ে সরাতে চাইছি, না হলে আমার এই সমস্যা ওকে যন্ত্রণায় শেষ করে দেবে। তাই তুমি দয়া করে ওকে নিয়ে যাবে। ও যেতে না চাইলেও জোর করে নিয়ে যাবে। রওনক চাচির কথায় অবাক হয়। তার চাচি যে এ কথা বলতে পারে তা তার ধারণার বাইরে। সে এই কারণে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। সবাই কতই না খারাপ ভাবলো। সাইরা আবার বলল, আর একটা অনুরোধ, তুমি ওকে আগলে রেখো সবসময়, যেমন নাহিলকে রাখো সেভাবে। আমি তো মা হয়ে পারিনি, তুমি একটু রেখো। ওর যেন নিজের জীবনটা অর্থহীন মনে না হয়। সবটুকু সুখ তুমি ওকে দিও। একজন মা হয়ে তোমার কাছে আমার একটা আবদার, অনুরোধ বলতে পারো। রাখবে তো? রওনক,
রাখবো। আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান সায়রা। আর হ্যাঁ, এগুলো কাউকে বলবে না। সায়রা কল কেটে দেয়। রওনক মনে মনে প্রতিজ্ঞা করে সে একজন মা হয়ে মেয়ের হয়ে অনুরোধ করেছে, সে তো আদেশ মনে করে পালন করবে, এক ফোঁটাও কমতি রাখবে না। বর্তমান সায়রা বেগম বিছানার এক কর্নারে হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দুই চোখে কার্নিশ বেয়ে ধারা নামছে। চোখের সামনে ভেসে ভাসছে বড় মেয়ে সিরাতের বিয়ের দৃশ্য। কবুল বলার আগে মুহূর্তেও মেয়েটা তাকে ছলছল চোখে খুঁজেছে, একটা ভরসার হাত খুঁজেছে। সে দেখেও এগিয়ে যায়নি, মেয়েটার কাঁধে মায়ের ভরসার হাতটা রাখেনি। কেন যাবে সে তো ভালো মা না। ওই হাতটার মালিক হওয়ার অধিকার তার নেই, সেটা কেবল রুবিনা ও আতিয়ার আছে। তাই তো এগোয়নি সে জানে এতে মেয়েটা কষ্ট পেয়েছে, ভেবেছে হয়তো আজকের দিনেও তার মা তার পাশে থাকবে। কিন্তু সে মেয়েটা সব আশা ভেঙে দিয়ে সেখানেই স্থির হয়েছিল। জেরালো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় নওয়াব। ধীরে ধীরে চোখ মেলে তাকায়, এরপর বোঝার চেষ্টা করে নিজের অবস্থান। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারে সে বারান্দায় পাতা চেয়ারে বসে আছে। কাল অনেক রাত অবধি নিজের মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে কখন যে এখানেই ঘুমিয়ে পড়েছে তার বুঝতে পারেনি। এক ঘুমে সকাল। আড়মোড়া ভেঙে রুমে প্রবেশ করে। সর্বপ্রথম চোখ যায় বিছানার দিকে। কালকে পরা বিয়ের শাড়ি গয়না এখনও মেয়েটার শরীরে জড়ানো, খোলেওনি। ঘুমিয়েছে কিভাবে এটাই তার বুঝে আসে না। ঘুমানোর ফলে একটু এলোমেলো হয়ে আছে শরীরের পোশাক। সে পায়ের কাছে দলা হয়ে থাকা চাদরটা তুলে দেয় শরীরে। এরপর সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। একবারে শাওয়ার নিয়ে বের হয় সে। কাল অত ধকলের পর শরীর ম্যাজম্যাজ করছিল তার। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যায়। বাইরে আলো ফুটেছে, হালকা শীতের আমেজ চারিদিকে। পাতলা একটা হুডি জড়িয়েছে শরীরে। সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ে খবরের কাগজ হাতে বাবাকে, আর তার বিপরীতে বসা চাচা, যে কালই তার শ্বশুরে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে, হয়তো চাচি রাবেয়া অথবা মিথিলা, কারণ এত সকালে এরা ছাড়া বাড়ির কোনো মেয়ে ওঠে না। নিচে নেমে বাবা চাচার উদ্দেশ্যে সালাম দেয়। আজমল, শরীর কেমন এখন তোমার? রওনক, আলহামদুলিল্লাহ ভালো বাবা। আরাফাত, কোথাও কি বের হচ্ছ? রওনক, জি চাচা, একটু হাঁটতে বের হব। বাড়ির ভেতর কেমন দমবন্ধ লাগছে। আজমল, চাচা কি? সে তোমার শ্বশুর হয়, এখন আব্বু বলবে। রওনক তার কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার মুখ দেখে আরাফাত শিকদার তা আন্দাজ করে নেয়। সে বলে, থাক ভাইজান, অভ্যেস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজমল শিকদার এবার রওনকের দিকে তাকায়, তবে কিছু বলে না। রওনক ও তাদের থেকে বিদায় নিয়ে সদর দরজা পার করে। তখনই পেছন থেকে ডেকে ওঠে তার ছোট চাচা, সাথে আছে রায়হান। দুজন তার দিকে এগিয়ে আসে, কাছাকাছি এসে বলে, একা একা চলে যাচ্ছিস কেন? আমাকে একটা কল দিলে তো আমিও চলে আসতাম। রওনক, কাকাই, আসলে কাল তো সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। যাবে তোমরা? ইশতিয়াক, না গেলে তোকে দাঁড় করালাম কেন, চল। রায়হান, ইশতিয়াক, রওনক তাদের এলাকার শুনশান রাস্তা ধরে হেঁটে চলেছে। রাস্তার লোকজন নেই বললেই চলে। নীরবতা ভেঙে ইশতিয়াক বলল, শরীর কেমন তোর? রওনক, এই তো ভালোই। রায়হান, তা তুই নতুন বর, এত সকালে উঠেছিস কেন? তোর তো বউ নিয়ে 10টা পর্যন্ত শুয়ে থাকলেও কেউ কিছু বলতো না। রওনক ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে চায় তার দিকে। রায়হান তো তোয়াক্কা না করেই বলে, চোখ রাঙাচ্ছিস কাকে? ভয় পাই আমি তোকে? যা সত্যি তাই বলছি। তুই কেন উঠবি এখন? ঘরে বউ রেখে কেন রাস্তায় রাস্তায় ঘুরবি? রওনক দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ কর, না হলে তোর মুখ আজীবনের জন্য বন্ধ করে দেব। সাথে কাকাই আছে, একটু বুঝে শুনে কথা বল। ইশতিয়াক আর তার সম্পর্ক যতই বন্ধুর মতো হোক, সম্পর্কে তারা চাচা ভাতিজা। সে সম্পর্কের সম্মান সে সর্বদাই বজায় রেখে চলে।
ইস্তিয়াক ভাতিজার অবস্থা থেকে বলে, থাক ভাতিজা, লজ্জা পাস না, আমি কিছুই শুনিনি, তোরা কথা বল, আমি কান বন্ধ করে রাখছি। রওনক বিরক্ত হয় তাদের রেখে আগে আগে হাঁটা শুরু করে। এদের সাথে থাকলে তার ইজ্জতের দফা রফা হয়ে যাবে। ইস্তিয়াক রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাতিজা লজ্জা পেয়েছে। ইস্তিয়াক রওনফের উপর উদ্দেশ্যে জোরে বলে, ভাতিজা, আজ কিন্তু সকালের নাস্তা আলমের দোকানের খিচুড়ি দিয়ে করব। রওনফ মাথা ঘুরিয়ে বলে, ক্যাশ নাই, খাবার হলে নিজের টাকায় খাও। ইস্তিয়াক, মিথ্যা বলবি না হতচ্ছাড়া, তুই তোর বিয়ের ট্রিট দিবি আজ আমাদের। আজ খিচুড়ি না খেয়ে আমরা বাড়ি যাব না। দাঁড়া, রামিম আর মাশরাফিকেও ফোন দিয়ে ডাকছি। রওনক, কষ্ট করে বিয়েও করলাম আমি, এখন ট্রিটও দেবো আমি? এ তো রীতিমতো দুর্নীতি হয়ে গেল। রায়হান, যে নীতিই হোক, আমরা খিচুড়ি না খেয়ে আজ বাড়ি যাব না। রওনক, যাস না, থাক তোরা, আমি যাই। ইস্তিয়াক, বাড়ি গিয়ে কিন্তু টিকতে পারবি না তুই, ভালোই ভালো বলছি খিচুড়িটা খাইয়ে দে, আমরা চুপ থাকবো। রায়হান, নিজের ইজ্জত রাখতে চাইলে আমাদের কথা মেনে নে। চাচার সম্পর্কে খাতিরে চুপ থাকলো, আমাকে কিন্তু চুপ করাতে পারবি না। রওনক, ভিখারির দল, সব সময় অন্যের টাকায় খাওয়ার ধান্দা, চল তোদের কাঙ্গাল ভোজ করাবো আজ। ইস্তিয়াক রামিম ও মাশরাফিককেও কল করে আসতে বলে। তারা আলমের হোটেলে পৌঁছানোর বেশ কিছুক্ষণ পর তারা এসে হাজির হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির রাস্তা ধরে। অন্যদিকে সিরাতের ঘুম ভাঙে মাহিরা মিথিলার ডাকে। সারা জ্বর বাঁধিয়েছে, তাই সে আজ বিছানায়। মিথিলা, এ বড় যা, আর কত ঘুমোবে, এবার ওঠো, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমোয় না। মাহিরা, ও ভাবি ওঠো। সিরাত পিট পিট করে চোখ খুলে চোখের একদম সামনে দুজনের মুখ দেখে হকচকিয়ে যায়, লাফ দিয়ে উঠে বসে, বুকে থুথু দিয়ে স্বাভাবিক হয়। মাহিরা, ভাবি বোধে আমাদের আশা করেনি। মিথিলা, বড় যা ভেবেছিল ঘুম থেকে উঠে বড় ভাইয়াকে দেখবে। আহারে থাক, বড় ভাইয়াকে বলবো যেন ঘুম ভাঙা পর্যন্ত বড় ভাইয়া তোমার সামনেই থাকে। সিরাত, সকাল সকাল কি ডেট এক্সপায়ার কিছু খেয়ে এসেছো নাকি তোমরা? মাহিরা, আমরা ডেটওয়ালা মাল খাই বস, এত খারাপ দিন আসেনি যে ডেট এক্সপায়ার খেতে যাব। ওঠো, এখন তোমার জামাই সেই ভোরে উঠে বেরিয়েছে, আর তার বউ এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার স্মরণে আসে সে এখন বিবাহিত, রওনক শিকদারের বউ। সে তার রুমেই তার বিছানাতেই বসা। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জারা হানা দেয়। সেই রুক্ষ অধরের স্পর্শ এখনও তাজা মনে হচ্ছে, তার বলা কথা এখনও কানে বেজে চলছে। কাল কি তারা এক বিছানায় ঘুমিয়েছে? মিথিলা, দেখো ননদি, বড় যা কেমন লজ্জা পাচ্ছে, গাল লাল হয়ে গেছে। মাহিরা, তাই তো দেখছি, হয়তো বড় ভাইয়ের কথা মনে করেই ব্লাশ করছে। সিরাত এবার বিছানা থেকে নেমে দাঁড়ায়। এ বের হও তোমরা, কাল থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছ সব, বের হও। মিথিলা, বুঝলাম তুমি বাড়ির বড় বউ, এই ঘরটা তোমার বরের, আমরা এসেছি বলে এভাবে বের করে দেবে? অসহায় মুখ করে বলে। মাহিরা, ছোট ভাবি চলো আমরা যাই, যার বরের ঘর সেই থাকুক। সিরাত, যা বের হ, নাটকবাজের দল, আমার জামাইয়ের ঘরে আমিই থাকবো। তারা বের হতেই সিরাত দরজা চাপিয়ে দেয়, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, ভালো করে পরখ করে নিজের পুরো শরীর, নিজের চেহারা। এখন সে শুধু শিকদার বাড়ির মেয়ে নয়, এই বাড়ির বড় বউ, নাহিলের মা। সে একটা বিয়ের মাধ্যমে সব সম্পর্কগুলো আবার নতুন রূপ নিয়েছে। ভাবনার মাঝেই শরীর থেকে একটা একটা গয়না খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, শরীর থেকে শাড়িটা খুলে রাখে বিছানায়। কাল মিথিলা ভাবির রেখে যাওয়া কাপড়গুলো থেকে একটা হালকা পাতলা 3 পিস বের করে ওয়াশরুমে ঢোকে। তার রুম দখল হয়ে গেছে, সেখানে বর্তমানে সারা ও মাহিরা আছে, আর সারার রুমে মাহিরার মা বাবা আছে। রওনকরা বাড়িতে প্রবেশ করে, তখন টেবিলে খাবার গোছানো হচ্ছে। রওনক বসার ঘরে প্রবেশ করতেই ছোট দুটো হাত ছুটে এসে কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দেয়। এটা আর কেউ না, তার প্রাণপ্রিয় ছেলে নাহিল। সে হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। নাহিলের চোখে এখনও কিছুটা ঘুমের রেশ। সে বাবার কাঁধে মুখ গুজে বলে,
রওনক, ঘুম হয়নি বাবা? নাহিল দুদিকে মাথা নেড়ে বলে, না এখনও ঘুম পাচ্ছে। রওনক, তাহলে আর একটু ঘুমিয়ে নিতে উঠেছো কেন? নাহিল, তুমি তো সকাল সকাল উঠতে বলেছ। রওনক, আজকের জন্য মাফ, চলো কিছু খেয়ে নেবে, এরপর আমরা দুজন ঘুম দেব। তার নিজেরও ঘুম হয়নি। রওনক ছেলেকে নিয়ে চেয়ার টেনে বসে, নিজের হাতে হালকা পাতলা কিছু খাওয়ায়, এরপর কোলে নিয়েই নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরের মধ্যে দরজা চাপানো, দুবার নক করে ভেতর থেকে সাড়া পায় না, ভেবে নেয় সে ঘুম থেকে উঠে পড়েছে। তাই ছেলেকে নিয়ে রুমে ঢোকে। ড্রেসিং টেবিলের উপর গয়না আর খাটের উপর শাড়ি দেখে তা সরিয়ে বিছানা ফাঁকা করে, দুজন শুয়ে পড়ে। নাহিল দু হাতে বাবাকে জাপটে ধরে। রওনক কাত হয়ে শুয়ে ছেলের মাথাটা বুকে চেপে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে নজর পড়ে বিছানায়, সেখানে বাবা ছেলে একজন আরেকজনের উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নেয়, কেননা এই ভেজা চুলে বাইরে গেলে তার বাড়ির বিচ্ছুগুলো তাকে জ্বালিয়ে খাবে। চুল শুকনো শেষে তা বেঁধে নেয় কাটার সাহায্যে, এরপর ওড়নাটা ঠিক করে দরজা পেঁচিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন নিচে নামে দেখে তখন সবাই খেতে ব্যস্ত। সেও এক কোণে এক ফাঁকা চেয়ার টেনে বসে পড়ে রোজকার নিয়মে। পাশে থাকা মাহিরা আর চোখে তার দিকে তাকায়। মিথিলা, রাবেয়াও কম যায় না, তারাও ফাঁকে ফাঁকে খুঁটে খুঁটে দেখছে তাকে। কি খুঁজছে তারা সে তা ভালো করেই জানে। মাহিরা, মেয়েটার বয়স কম হলে হবে কি, এখনকার মেয়েরা হালের আগেই পেকে যায়, তারও সেই দশা। আতিয়া এগিয়ে এসে তার প্লেটে খাবার বেড়ে দেয়, নিচু স্বরে জিজ্ঞেস করে, ঘুম ভালো হয়েছে? সমস্যা হয়নি তো কোনো? সিরাত আস্তে করে বলে, না ছোটো মা, কোনো সমস্যা হয়নি। তাদের মাঝে আর কোনো কথা হয় না। আতিয়া বেগম চিন্তায় ছিলেন ছেলে মেয়ে দুটোর এমন হুট করে বিয়ে হওয়াতে তাদের সংসার জীবন নিয়ে কোনো সমস্যা না হয়। তিনি কিছুটা হলেও এখন নিশ্চিন্ত। কয়েকটা মাস যাক, এরপর মনের মাঝে থাকা সংশয় কেটে যাবে তার। মেয়েটার মা না হলেও মেয়ের মতো করে ভালোবাসে তাকে, তাই তো এত চিন্তায় থাকে সে। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়, রয়ে যায় শুধু বাড়ির বড়রা। আজ বৌভাতের অনুষ্ঠান, সেই নিয়ে আলোচনা। ইতিমধ্যেই রান্নার লোক চলে এসেছে, ডেকোরেশনের কাজ চলছে, সেই বিষয়ে চলছে তাদের কথোপকথন। সিরাত চলে যায় সারার কাছে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, একবার গিয়ে দেখা উচিত তার। সে যায় সারার রুমে, যেটা এতদিন ছিল তার। সারা বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তার কাছেই আছে সাইরা, মেয়েকে খাবার খাইয়ে ঔষধ খাওয়াচ্ছে। সিরাত ভেতরে ঢুকে প্রথমে মাকে সালাম দেয়, এরপর সায়রার পাশে গিয়ে বসে। সায়রা বেগম একবার বড় মেয়ের দিকে তাকিয়ে খাবারের প্লেট নিয়ে চলে যায়। সিরাত, কিরে, বিয়ে তো খাওয়া শেষ হয়নি, এর মধ্যেই তুই ফুস হয়ে গেছিস, জ্বরটা বাঁধলি কি করে? সারা, আরে আপু বলো না, কাল রাতে শীতের কাপড় ছাড়া বাইরে ছিলাম, তাই ঠান্ডা লেগে জ্বর চলে এসেছে। সিরাত, মানুষ মরে শীতে আর ভাতে, তুই মরছিস শীতে। থাক, শুয়ে থাক, আমরা সবাই মজা করব, আজ রাতে ছাদে আড্ডা দেব। সারা, আমাকে ছাড়া তোদের আনন্দ করতে বুকে লাগবে না? আমি না তো ছোট বোন? সিরাত, বুকে তো দূর, চুলের আগায়ও লাগবে না। সিরাত তাকে মুখ ভেঙচি কেটে রুম থেকে বের হয়ে যায়। এদিকে সবাই দুপুরের আয়োজন নিয়ে ব্যস্ত, কারোর যেন দম ফেলার ফুরসত নেই। সিরাত সে হয়ে গেছে একা। ইয়াশ ইনানটাও আজ তাকে পাত্তা দিচ্ছে না, সোফায় বসে বসে ভাবতে থাকে কোথায় সে নতুন বউ। নাটক সিনেমায় দেখেছে নতুন বউদের কত আদর, বউ দেখতে নাকি পাড়ার প্রতিবেশী দূর দূরান্ত থেকে এসে ভিড় করে, আর তাকে দেখতে তো একটা কাকপক্ষীও আসে না। তার জীবনে কোনো লাভ লস নেই। নাহিলের ঘুম ভাঙে 11:30টার দিকে। সে চোখ খুলে দেখে সে তার বাবার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীরে ধীরে শরীরের ওপর থেকে হাত সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামে, যেন বাবার ঘুম না ভেঙে যায়। এরপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সকালে ওই যে একটু খেয়েছিল, তারপর আর পেটে কিছুই পড়েনি। খিদেতে পেট চুই চুই করছে। নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত, কাকে বলবে খাওয়ার কথা। হঠাৎ নজরে আসে সোফায় বসা সিরাতের মুখে
হাত দিয়ে কিছু ভাবছে। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে। পাশে কারোর অস্তিত্ব টের পেতেই পাশ ফিরে তাকায় সিরাত। দেখে তার পাশে তার কালকে হওয়া ছেলেটা বসে। সে নাহিলকে চেপে ধরে দু হাতে বলে, দেখেছিস বাপ, আমারে কেউ পাত্তাই দিচ্ছে না। কোথায় একটা মানুষ, আমি বসে আছি, কেউ একটু কিছু জিজ্ঞেসও করে না। নাহিল, সে তোমাকে সেই তো আমাকেও দিচ্ছে না। খিদে পেয়েছে, এখন খাবার কথা কাকে বলবো, সবাই কাজে ব্যস্ত। সিরাত, কেন আমাকে চোখে পড়ছে না? চল তোর খাবারের ব্যবস্থা করি। নাহিলের হাত ধরে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। একটা প্লেট নিয়ে তাতে খাবার সাজিয়ে আবার ফিরে আসে সোফায়, কেননা ডাইনিংয়ে জিনিসপত্র ভর্তি। সিরাত খাবার মেখে তার মুখে তুলে দেয়। নাহিল আপন মনে খাবার খেতে ব্যস্ত। নাহিলের দিকে তাকায়, ভাবে এই ছেলেটা কত অল্প বয়সে মা হারা হয়েছে। তাও মা চোখের সামনে থাকে। বকে ঠিকই, মাঝে মাঝে ভালোবাসে। আর নাহিল, সে তো তার মাকে বুঝ হওয়ার পর দেখেইনি, তবুও এক বাবার কাছে দিব্যি হেসে খেলে দিন পার করছে। আর তা হবে নাই বা কেন, রওনক শিকদারের মতো বাবা পেয়েছে, কোনো দিকে কমতি রাখবে না, এটাই স্বাভাবিক। রওনক শিকদারের নিজের জীবনে ভুল অপূর্ণতায় ভরা থাকলেও তার নিজের মানুষগুলোর সুখের ব্যাপারে কখনো কমতি রাখে না। তাই তো ছেলেটা মা ছাড়া এত সুখে। নাহিল, তুমি কি আমাদের সাথে ঢাকার বাসাতে যাবে? সিরাত, বলতে পারছি না, সামনে পরীক্ষা আমার, কি যে করব। নাহিল, তোমার পরীক্ষা? কই, আমি তো তোমাকে বই ধরতেও দেখিনি। জানো, আমার পরীক্ষার সময় যদি আমি পড়াশোনা কম করি বা পড়তে না চাই, বাবা যে বকা দেয়, তাতে না পড়ে কোনো উপায় থাকে না। সিরাত, তোর বাপ তোরে বকে? কই, আমি তো দেখি সারাদিন তোরে ছোট বাচ্চাদের মতো তুতু তুতু করে। সিরাতের কথায় নাহিল একটু লজ্জা পেল বোধ হয়, তাই তো প্রতিবাদ করে বলে ওঠে, ঢাকায় চলো, তখন দেখবে বকে কি না। পরশুদিনও বকেছে, তোমাদের সামনে বকে না, কিন্তু আমি কিছু ভুল করলে বকে আবার আদরও করে দেয়। সিরাত, তোরই তো কপাল, আমার মারে দেখ সারাদিন ক্যাটক্যাট করতে থাকে। নাহিদ, তাই তো বলছি চলো আমাদের সাথে, ওখানে কেউ বকবে না, শুধু তুমি যদি পড়ো তাহলে না পড়ো তাহলে বকা খাবে। সিরাত, তাই ভাবছি চলে যাব তোদের সাথে। নাহিদ, অনেক মজা হবে। জানো, আমি আর বাবা ছুটির দিনে বেড়াতে যাই, বাসায় বসে পিকনিক করি। আমি, বাবা, রায়হান আঙ্কেল, আন্টি আর বাবার বন্ধুরা আসে, কত মজা করি আমরা। সিরাত, আর কি করিস? উৎসাহের সাথে কথাটা বলে। নাহিদ, আরও কত কিছু করি। বাবার যেদিন ছুটি থাকে ওই দিন আমি আর বাবা বাসায় মজার খাবার বানাই, একসাথে ঘর পরিষ্কার করি, ভিডিও গেম খেলি। সিরাত অতি উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনছে বাবা ছেলের ছোট্ট সংসারের গল্প। শোনে আর ভাবে, রওনক শিকদার আসলেই বাবা হিসেবে বেস্ট। দুপুর হয়ে এসেছে। সিরাত আলমারি থেকে কাল রাতের পাওয়া উপহারের প্যাকেটটা বের করে। তাকে এখন তৈরি হতে হবে। লোকজন আসতে শুরু করেছে। বাবাদের ব্যবসায়ী বন্ধু ছাড়াও রওনক ও তার নানু বাড়ির আত্মীয় যারা বিয়েতে আসতে পারেনি। রওনক শিকদার, সে এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, শাড়ি পরার জন্য কোনো জায়গা পাচ্ছে না। রুমের মধ্যে অস্বস্তিকর একটা মানুষ, যার সামনে দাঁড়ালে দুনিয়ার সব জড়তা তার মাঝে এসে ভিড় করে। তাই সে ঠিক করে ব্যালকনিতে গিয়ে পড়বে। এটা পড়েছে বাড়ির উল্টো দিকে, এইদিকে লোকজন তেমন থাকে না, তাই যাই ভাবা সেই কাজ। সে শাড়ি নিয়ে ব্যালকনিতে পা বাড়াতেই পেছন থেকে ভেসে আসছে ঘুম ঝরানো একটা কণ্ঠ। ব্যালকনিতে দাঁড়িয়ে সারা মানুষকে শরীর দেখিয়ে পাপ কমানোর চেয়ে ঘরে বসে বরকে দেখিয়ে সওয়াব আদায় করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়, বাকিটা তোমার ইচ্ছা। এমন কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায় সে। হেডবোর্ডে হেলান দিয়ে রওনক তার দিকেই চেয়ে আছে। সিরাত, আপনি কখন উঠেছেন? রওনক, যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিন্তা করার ব্যস্ত ছিলেন তখন। সিরাত, আমি মোটেও কুচিন্তা করছিলাম না, মিনমিন করে বলে রওনক। আমার তো মনে হয় তোমার মাথা ভর্তি কুচিন্তায় ঘোরে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। সিরাত, ওয়াশরুমে কেন? রওনক, ওয়াশরুমে মানুষ কি করতে যায়? সে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিরাত নিজের মাথায় নিজের বাড়ি দিতে মন চায়, বিড়বিড় করে বলে, কেন রে, এই লোকের সামনে আসলেই
তুই বলদ হয়ে যাস? এই লোকের সামনে যখনই মুখ খুলিস মুখ থেকে যত সব উল্টোপাল্টা কথাই বলিস। শাড়ি পরে তৈরি হয়ে নে। অবশ্য শাড়িটা সে পরতে পারে না, ইউটিউব দেখে বহুত কসরত করে কোনো মতে শাড়িটা পরে। গয়নার বাক্স খুলে তাতে থাকা ছোট একটা নেকলেস, কানের দুল, চুড়ি পরে নেয়। চুলগুলো হাত খোপা করে রাখে। মুখে হালকা ক্রিম আর ঠোঁটে একটু লিপস্টিক। তার সাজ শেষ। বরাবরই সাজতে ভালোবাসে সে, কিন্তু কাল রাতে রওনকের বলা কথাটা রাখতে সে নিজের ইচ্ছেটা একপাশে সরিয়ে রেখেছে। দুজনের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি সম্পর্কটা ভালো থাকে তাতে কী ক্ষতি? বিয়েটা তো হয়ে গেছে, এখন আর মান রেখে লাভ কী? ওয়াশরুমে দরজায় দাঁড়ানো রওনক সিরাতের গতিবিধি লক্ষ্য করে চলেছে। সেদিকে মেয়ের খেয়াল নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। রওনক, কমপ্লিমেন্ট লাগলে আমাকে বলো। এইভাবে তাকিয়ে থেকে নজর লাগানোর কি দরকার? হকচকিয়ে যায় সিরাত। এই লোকের জন্য কোনো দিন না জানি তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ভূতের মতো সেখান থেকে উদয় হয়। সিরাত, তাকিয়েছিলাম না তো, দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা। রওনক আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। আয়নাতে সিরাতের পেছনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে। রওনক, হ্যাঁ দেখছিলাম আমি। বাদ দাও, শাড়িটা আসলেই সুন্দর। কেনার সময় বুঝিনি শাড়িটা পরলে ঘরের ভিউ এত সুন্দর আসবে। কথা শেষ করে সে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রেখে যায় প্রশ্নের সাগরে ডুবে থাকা সিরাতকে। সিরাত তার কথার আগামাথা কিছুই বোঝে না। শাড়ির সাথে ঘরের ভিউয়ের সম্পর্ক কী? চলবে।